নাট্যকার বিধায়ক ভট্টাচার্য, বদ্রীনারায়ণ বন্দ্যোপাধ্যায়, আবহ সৃজিতা মুখোপাধ্যায়, আলো মাস্টার পাপন। নাটকের অংশবিশেষে অবমান করা গানগুলোর শিল্পীদের প্রতি অদ্ভুত ক্লাব কৃতজ্ঞ। শুরু হল নাটক কাহা কাকি রঞ্জনা। আমি আমার অন্তরের মনের মানুষটাকে ভালোবাসার ঘেরাতে রাখতে পারিনি। হিংস্র জানোয়ার তার তীক্ষ্ণ নখের আঁচড়ে আমার ভালোবাসার মানুষটাকে প্রান্তর আকাশে উঠতে দেয়। তাই তোমার নিষ্কলঙ্ক ভালোবাসার বদলা আমি এভাবে যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে এই শেষ কথা বলে যাব আমি চলে। গ্রামের নাম ওই কেষ্টপুর কিংবা বিষ্ণুপুর হবে, ঠিক মনে নেই। না, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ে দিল মেঘলা দিনে দেখেছিলেন মাকে, কালো মেয়ের কালো পরিহাস। আমাদের এই গায়ের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো চাঁদে গায়ে পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা।
ভিডিও পাঠ। হ্যাঁ হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আমি তো জানি আপনি কত ভাবেন এ নিয়ে। কিচ্ছু ভাববেন না স্যার, সব ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। আমি মিস্টার মুখার্জি বলছি। জেল সুপার খবর নিচ্ছিলেন ফাঁসির দড়ি টড়িগুলো সব টেস্ট করা হয়েছে কিনা। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। স্যার মদের পণ্ডিত মশাইকে একটু ঘরে পাঠিয়ে দাও। আজকে স্যার ঠিক আছে স্যার। আপনার ওদিকের কাজ কত এগোলো? খবর নিচ্ছিলেন। কিছুই হলো না বুঝলে, কত করে বুঝিয়ে বললাম আর 2 ঘন্টা পরে তোমার কাছে। এই সময় গীতা চন্ডী করে শোনায় শোনো, কিন্তু একটু মুচকি এসে সেই যে আমার দিকে গম্ভীর মুখে তাকিয়ে রইল, হ্যাঁ বলে না নাও বলে। ফাঁসির সময় হচ্ছে 3টে থেকে 4টের মধ্যে, এখনো অনেকটা সময় বাকি। তুমি এখন যেতে পারো, কাছাকাছি থাকবে। ঠিক আছে স্যার। বুঝলেন, এইরকম আশ্চর্য আসামি আমি জীবনে দেখি। ধরুন না কেন কিনা, এই জেলে আমি প্রায় 12 বছরের কর্তব্য করে যাচ্ছি, কিন্তু কৌশিকের মতো দেখুন, আমি কিন্তু হলফ করে বলতে পারি কৌশিক কখনোই ওর আসল নাম নয়, ওর আসল পরিচয় গোপন করে গেছে। বিচিত্র কিছু না, হতে পারে। হতে পারে নয়, তাই এই যে এত চেষ্টা করা হলো, আগা গোড়া নির্বিকার মুখে বলে গেল যে আমার নাম হচ্ছে কৌশিক গুপ্ত। সেদিন ব্যবহার আগা করে কেমন যেন রহস্য। আগা গোড়া প্রথমত দেখুন, বালুচরে ওই বয়সী যুবক কিষান চাঁদকে ঠান্ডা মাথায় খুন করে থানায় গিয়ে বলল যে আমি কিষান চাঁদকে খুন করেছি। তারপর জজ যখন জিজ্ঞাসা করলেন যে কেন খুন করেছো, বললে যে খুন করার দরকার হয়ে পড়েছিল তাই করেছি। আচ্ছা, এর বেশি আর একটা কথা বাড়ি ভদ্র কোথায় সেসব কিছু বলেছি? কিচ্ছু না। আর এই যে এই হচ্ছে আর এক বিপদ। কলকাতার এক নামী পাবলিশার তার নিজের জীবন কাহিনী লেখার জন্য কপিরাইট বাবদ এই চেক পাঠিয়ে দিয়েছে। তা রোজই ওকে বলি, আরে এটা কি ব্যবস্থা হবে বলে দাও। তো বলে আরে ভাবি ঠিক সময়। তাই ভেবেছি বন্দি মশাই আজ একবার শেষ চেষ্টা করে দেখব ওর সত্যিকারের পরিচয়টা কি। আচ্ছা, এই কেন বলুন তো ও পরিচয়টা গোপন করছে? অন্য কিছু ব্যাপার? আমার মনে হয় ওকে বাঁচাতে চাইছে, হয়তো কোনো পরিবার কিংবা কোনো আত্মীয় অথবা কোনো মেয়েকে। 26-27 বছরের যুবকে কেউ কোথাও নেই, এটা ভাবতেই যেন কেমন অবাক লাগে। পরিচ্ছন্ন ভদ্র চেহারা, এগুলি মনে হচ্ছে যে কিষান চাঁদকে খুন করার পেছনে এমন কোন ঘটনা বা কাহিনী জড়িয়ে আছে যেটা হয়তো বিচারক জানতে পারলে মৃত্যুদণ্ড হতো না। ক্রমাগত বলে গেল যে আমি কিষান চাঁদকে খুন করেছি, বিচার করে যা দণ্ড হয় তাই দিন। ছেলেটি কিন্তু কত আছে, মা বাবা নিয়েও ঠিক ভাবলে কি যাবো কি। দেখুন পণ্ডিত মশাই, অন্য কিছু না, আমার শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে, সত্যি যদি ওর কেউ কোথাও না থেকে থাকে তাহলে তো আবার চুকিয়ে গেল, আর যদি কেউ থেকে থাকে তাহলে তারা তো সারা জীবনের কোনো খোঁজই পাবে না। হ্যাঁ ঠিক আছে, সামান্য একটু বেআইনি কাজ হচ্ছে বুঝলেন পণ্ডিত মশাই এই ঘরে আমাকে। তবে তা আমার উপর কনফিডেন্সিয়াল অর্ডার আছে, সত্যিকারের পরিচয় জানার জন্য আমি সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারি। হ্যাঁ, সে তো আপনার এখতিয়ারের অধীন, আপনি যা কিছু করবেন। আচ্ছা স্যার, আর বিশেষ কিছু প্রয়োজন আছে কি আমার এবার? আপনি একটু পাশের ঘরে অপেক্ষা করুন, ঠিক আছে। আমি প্রয়োজনীয় কয়েকটা গোপনীয় কথা জেনে নিই। তুমি আমাকে চিত্ত স্থির করো, আমার ভজনশীল পূজনশীল হও। তুমি আমাকে নমস্কার করো, তুমি আমার অত্যন্ত প্রিয়। স্যার এসো কৌশিক।
তুমি এখন যাও, দরজার কাছে থাকবে। ঠিক আছে যাও। না না, বলা বলির জন্য তোমাকে এখানে ডাকি। দেখলাম এই বাকি সময়টুকু ওই ছোট্ট ছেলের মধ্যে কাটিয়ে কি লাভ? আচ্ছা বলছি একটু গল্প করা যাক। ধন্যবাদ। দেখো কৌশিক, আমার জানতে ইচ্ছা করছে তোমার মতন একজন শিক্ষিত ছেলে। আমি শিক্ষিত নই, লেখাপড়া জানি না, শেখবার কখন সুযোগ পাই না। বেশ, তাহলে কিষান চাঁদকে খুন করলে কেন? খুন করা দরকার ছিল বলে, ওর বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না। তাই আমি ওকে নির্মমভাবে খুন করেছি। বুঝতে পারছি আপনাদের জানতে কৌতূহল হচ্ছে যে সেদিন এমন কি ঘটনা হয়েছিল যার জন্য আমাকে এই চরম শিক্ষা। বিচারককে যে কথা বলি সে কথা আজ আমি আপনাকে বলছি। আমি একটা মেয়েকে ভালোবাসি। কিষান চাঁদ ছিল আমার বড় বন্ধু। আমি 7 দিনের জন্য পাটনা গিয়েছিলাম। কিষান চাঁদকে বলে গিয়েছিলাম মেয়েটিকে দেখাশোনা করার জন্য, কিন্তু ফিরে এসে কি দেখলাম জানেন স্যার? কিষান চাঁদ মেয়েটিকে বিয়ে করেছে। মেয়েটিকে জিজ্ঞাসা করতে মেয়েটি কাঁদতে কাঁদতে বলল যে কিষান চাঁদ তার সর্বনাশ করে তাকে বিয়ে করেছে, অথচ কিষান চাঁদ জানতো যে সে আমার পার্টনার। তাই বন্ধুর সঙ্গে বেইমানি করা শান্তি দেবে কিষান চাঁদ। হ্যাঁ, তখন বুঝিনি যে আইন বলে একটা ব্যাপার আছে। আমি যদি কাউকে খুন করি তাহলে আইনও আমার বিচার করবে, আর তার ফল হবে মৃত্যুদণ্ড। বেশ, মেয়েটি এখন কোথায়? বলবো না। তার নাম কি? তা বলবো। ও, রাত 2টোর সময় যদি এভাবে ফোনে রিং হয়। হ্যালো স্যার, হ্যাঁ আপনি এখনো ঘুমোতে যাননি স্যার? আগে হ্যাঁ কৌশিক, সব ঠিক আছে। কি দেখা করবে? তরুণী? তরুণী কি করবে স্যার? কৌশিকের সঙ্গে দেখা করবে? না না, আমি আর কি বলবো, আপনি যখন নিজে 2 ঘন্টা কথা বলে কনভিন্স হয়েছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমরা রেডি হই, অপেক্ষা করছি। গুড নাইট স্যার। মদের হ্যাঁ, শিলিগুড়ি থেকে একটি মেয়ে আসছে। জেল সুপার মেয়েটিকে পাঠিয়েছে। সে এলে তাকে ভালো করে সার্চ করে তুমি দরজার বাইরে দাঁড়াবে। আমি ইশারা করে তাকে ঢুকে দিয়ে আসবো। ঠিক আছে স্যার? বলুন স্যার, আর কি জবাব দেবো? দেখো কৌশিক, তোমার সত্যিকারের পরিচয় জানার জন্য আমাদের কাছে প্রায় কয়েক হাজার চিঠি এসেছে। তাদের জানিয়ে দিন, তারা যাকে খুঁজছে আমি সেই লোক নই। কিন্তু একটা পরিচয় তো আছে। ওই যে নাম কৌশিক গুপ্ত, পিতার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলায়, গ্রামের নাম কৃষ্ণপুর কিংবা বিষ্ণুপুর হবে। মা ছেলেবেলায় মারা গেছেন, বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম ছেলেবেলায়। আরে এসব কথা তো তুমি এর আগে কোর্টে বলেছো। আপনি জানতে চাইলেন তাই আরেকবার বললাম। তাহলে কি আছেন? বাপ ছিলেন, খবর পেয়েছি বছর 3 আগে তিনিও নাকি দেখে রেখেছেন। জাকিদা, তোমার এই টাকাগুলোর কি ব্যবস্থা হবে বলে দাও। বলবো। আরে আর কবে বলবে? বলবো। ওই দরজাটা দিয়ে উপরে যাওয়ার আগে আমি আপনাকে বলে যাব আমার প্রস্তাবে রাখবো। স্যার, মেয়েটি ভালো করে সার্চ করেছে? ইয়েস স্যার। ঠিক আছে, দরজার বাইরে দাও, আমি ডাকলে। জি স্যার। দেখো কৌশিক, শিলিগুড়ি থেকে একটি মেয়ে এসেছে। জেল সুপার মেয়েটিকে পাঠিয়েছে। মেয়েটি দাবি করছে সে তোমার ছোট বোন। তুমি তার 10 বছর আগে নির্দিষ্ট বড় ভাই। বলেছিল স্যার আমার কোনো বোন নেই। তা বললে তো হবে না। মেয়েটি গভীর রাত্রে জেল সুপারের সঙ্গে দেখা করে যেভাবেই হোক তাকে কনভিন্স করে স্পেশাল পারমিশন পেয়েছি। কাজেই এই বাকি সামান্য সময়টুকুর মধ্যে শান্তি আমাকে প্রশ্ন করতে পারে। দেখো কৌশিক, মেয়েটি এসছে সুদূর শিলিগুড়ি থেকে। সেখানে তোমার বাড়ি, সেখানে তোমার মা। মা ছেলেবেলায় মারা গেছে। তুমি কেন বলছো না যে তোমার শিলিগুড়িতে বাড়ি? জীবনের শেষ মুহূর্তে এসে কতগুলো মিথ্যে কথা বলবো,
তাই কি আপনি চান? কিন্তু মেয়েটি কি শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্যই এত দূর থেকে এসেছে? মনে তো জেল সুপার সেরকমই বললেন। দেখো কৌশিক, মেয়েটির সঙ্গে দেখা করতে হয়তো তোমার 2 মিনিটের সময় লাগবে না, কিন্তু যদি দেখা না করো, এই যে একটা মেয়ে একাকী রাস্তায় ছুটে এসেছে আশা নিরাশা উৎকণ্ঠার গলায় দুলতে দুলতে, বেশ, কোথায় দেখা করবো তার সঙ্গে? এখানে এখানে একা? না, আপনার চিন্তার কোনো কারণ নেই। মেয়েটি সম্পর্কে বিন্দু মাত্র করতে হ্যাঁ, হয়তো হয়তো ভুল ঠিকানা পাওয়া আমার পক্ষে গরিব করে। হ্যাঁ, হয়তো পকেটের মধ্যে ছোট্ট একটা রিভলভার কি ব্যাগ করিয়া মনে কেউ সামনে, কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন। বেশ, আমি তোমাকে এখানে একলাই মেয়েটির সাথে কথা বলতে দেব। ধন্যবাদ। তোমাদের হ্যাঁ মেয়েটিকে নিয়ে এসো। ঠিক আছে স্যার। কৌশিক, তুমি একটু পাশের ঘরে অপেক্ষা করো, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা ওর কাছ থেকে জেনে নিই। স্যার, বসো। জেল সুপারের সঙ্গে দেখা করেছি শুনলাম। আগে হ্যাঁ। তোমাকে তুমি বলছো বলে রাগ করো না। না না, ও কি বলছে? তুমি তো বলবেন আমাকে। কি নাম তোমার? রঞ্জনা মজুমদার। মজুমদার? তুমি কৌশিকের সঙ্গে দেখা করতে চাও না? কৌশিক? হ্যাঁ হ্যাঁ, কেন স্যার? আমার কি আসতে দেরি হয়ে গেছে? আরে না না, ঠিক আছে ঠিক আছে, আর একটু পরে এলে হয়তো সত্যিই দেরি হয়ে যেত। মাসির সময় হচ্ছে 3টে থেকে 4টে। ও বেশ, এবারে আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। না না, এই যে ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের এই দেখা করার ব্যাপারটাকে আমি একটু সহজ করে দিতে চাই। বাড়ি কোথায় তোমাদের? শিলিগুড়ি। প্রপার শিলিগুড়ি? না, রঞ্জনা কেন? বাবা মা? বাবা আমার খুব ছেলেবেলাতেই মারা গেছে। মা আছে, বাড়িতে এখন শুধু আমি আর মা। তাহলে তোমার মা নিজে না এসে তোমাকে পাঠালেন কেন? কি করে আসবে? মা একটা ভীষণ অসুখ। ভাই বোন তোমরা? এক ভাই আর এক বোন। সেজন্যই তো ছেলেবেলায় আমরা দুজনকে না খুব ভালোবাসতাম। কৌশিক বাড়ি থেকে পালিয়েছিল? হ্যাঁ, কেন? আসলে গ্রামে থাকলে কিছু হবে না, শহরে গিয়ে কাজকর্ম শিখে মাকে টাকা রোজগার করে পাঠাবে, তাই। শেষ কবে দেখা হয়েছিল তোমার সঙ্গে? আর বছর আগে তো এতদিন পর দেখা হবে, তুমি তাকে চিনলে কেমন করে? দেখি স্যার, আমিও সেই কথা ভাবছি, ওকে চিনতে পারবো না, কিন্তু তো এতদিন কি করছো? তা আজ প্রায় 7 মাসে বিচার প্রক্রিয়া চলছে, খবরের কাগজে ছবিও বেরিয়েছে। না না স্যার, আমরা সব কিছুই জানতাম না। গত সোমবারে মায়ের কাছে খবরের কাগজে দুটোতে দাদার ছবি আর মামলার কথা পড়ে। যদিও সেই ছবি শুধু দাদার ছবি ছিল না, তবুও আমাকে মা বলল একবার কখন জেলে যাবে মা, গিয়ে জেনে আয় ও সত্যি মৃত্যু নাকি অন্য কেউ। মিঠু? আপনার মিঠু বলি? ভালো না মনটা খুলেছে। তবুও তোমার মায়েরই যেন ভালো। কৌশিক যদি সত্যিই তোমার দাদা হয়, আর তুমি যদি চিনতে না পারো, আমি চেষ্টা করবো স্যার, খুব চেষ্টা করবো। তারপর কিন্তু আমার ভয় হচ্ছে জানো, কৌশিক তোমার দাদা নয়। আর ও যদি সত্যিই তোমার দাদা হয়, তাহলে আমার কেন জানি না মনে হচ্ছে তো তোমাকে ধরা দেবে না। নিশ্চয়ই এমন কোনো গুরুতর কারণ আছে যার জন্য। তা হোক, তবুও আমি ওর সঙ্গে কথা বলবো, প্রশ্ন করবো আমি ওকে। আমাদের ছেলেবেলার এমন কতগুলো ঘটনা আছে যেগুলো আমি আর ও ছাড়া কেউ জানে না, সেসব কথা বলবো আমি ওকে। আর তাছাড়া দাদা রবীন্দ্রনাথের আবৃত্তি করতে দিতাম। রবীন্দ্রনাথের লেখাও এত ভালোবাসতো যে গায়ের লোক ওকে রবি বাংলা বলতো। সেসব কথা বলবো আমি ওকে। বুঝতে পারছি তোমাকে হেরে ফিরে যেতে হবে। তোমাকে একটা কথা বলি, কৌশিক যদি তোমার দাদা হয়, তাহলে তুমি
মিনিট সময় পাবে কথা বলতে, কিন্তু যদি তোমার দাদা না হয় তাহলে ওনার তো সময় নষ্ট করবে। কেমন স্যার, তুমি কৌশিককে ঘরে পৌঁছে দিয়ে ঠিক আছে স্যার। তোমার নাম কি? আচ্ছা, তুমি ঠিক জানো যে ওইটাই তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে কেনই বা মিথ্যা কথা বলবো? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আপনার জেলা গ্রামের নাম কেষ্টপুর বা বিষ্ণুপুর হবে, ঠিক মনে নেই, ভুলে গেছি। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়েছিলাম। তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ, বই। কবিতার বই, রবীন্দ্রনাথের বই। আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না, লেখাপড়া জানি না। জেমস বন্ডের কাছে শুনলাম তুমি নাকি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানা দরকার পড়ে না। আর তাছাড়া সব মিথ্যে কথা লিখতে আপত্তি না। সব মিথ্যে লিখেছো? সব মিথ্যে। তো কেন লিখলে তবে? কি করবো? লোকের তিনি জীবনের মধ্যে রোমাঞ্চ লিখতে চান। আর আমি সেইটা বেশি করে দিয়েছি। আচ্ছা, আমি তোমাকে এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না? আমার সঙ্গে কথা বলি তুমি যদি সান্ত্বনা পাও, তাতে কেন আমি বাদ শান্ত? আর কিছু জিজ্ঞাসা করা থাকলে বলো। তুমি বই টই কিচ্ছু পড়ো না। তোমার সঙ্গে মিঠুনার কোনো আদল নেই এ কথা আমি কি বলবো? আদল নিশ্চয়ই আছে, কিন্তু আমি ধরতে পারছি না। মিঠু বুঝি তোমার দাদা ডাক না? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোন কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি একটা লাইন বলি, দেখো না তোমার মনে পড়ে কিনা? কৃষ্ণ কলি আমি তারে কালো তারে বলে নয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো মেঘ, ঘোমটা মাথায় ছিল না তার মুখে, মুক্ত বেনি পিঠের পরে লোকে। কি হলো বলো, বলো না, বলছো না কেন এরপর কি বলো? বললাম তো আমি আবৃত্তি করতে পারি না। ও, তার মানে তুমি আমার মিঠুনা নও। তুমি যদি আমার মিঠুনা হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে কালো। তা সে যতই কালো, দেখেছি তার কালো চোখ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, অফিসারকে আমি কথা দিয়েছিলাম তুমি যদি আমার দাদা না হও আমি আমার একটু দাঁড়াও, একবার বসো। বসো। এবার আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করছি, তার উত্তর দাও। তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো আমাকে চেনোই না, তুমি তো আমার কিছু জানো না। হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করছি। আচ্ছা, মিঠু তো তোমার দাদার সাথে, ভালো নাম কি? অম্বুজাক্ষ মজুমদার। দাদা সেই যে 16 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ফেরেনি। তার জন্যই তো মাছ ভেবে ভেবে মরতে বসেছে। আমি ভাবছি আমি বাড়ি গিয়ে মাকে আমি কি বলবো? কেন কেন মিথ্যা এমন করলো? কোথায় যে গেল? আর কি আবৃত্তি করতো জানো? প্রত্যেকদিন রাত্রে ঘুম পাড়াবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা কবিতায় আবৃত্তি করতো মিঠুনা সেজে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের
মানে আমি আর অম্বুজ তখন একসঙ্গে মিশে থেকে কাজকর্মের চেষ্টা করতাম। ও প্রায় ওই খঞ্জনা গ্রাম আরো ছোট বোনের কথা বলতো। কিন্তু কই ও যে ভালো আবৃত্তি করতে পারে তা তো কখনো আমাকে বলেনি। তুমি মিঠুদার সঙ্গে এক মেসে ছিলে? ছিলাম তো। কি বলতো তোমার মিঠুদা? বলতো স্বপ্নের কথা, কেমন করে বড় হবে, কেমন করে পয়সা রোজগার করবে তার কথা। যেন মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল। অমুজ কতই না চেষ্টা করছে পয়সা রোজগারের জন্য। একদিনের একটা ঘটনা তোমার তুমি শোনো, কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে তখন খুব হয়েছে, লোকজন চিৎকার করছে পকেট মার পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারি। না না না, এ হতে পারে না। আমার দাদা তো পকেট মারতেই পারে না। ও তো সকলকে ভালো হওয়ার কথা বলতো, ও এই কাজ করতেই পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই অম্বুজ কখনোই পকেট মারতে পারে না, কিন্তু শহরের লোক তাকে দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল। তারপর ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ তো ছিল না। তারপর কি হলো? তারপর সেই এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করতে হবে। বোকা অম্বুজ জানতো না যে সমাজে অর্ধেক টাকা ঘুরিয়ে কি করে পয়সা রোজগার করতে হয়। জানো, ওকে একদিন আমাদের ওই দলের সর্দার বিরুর কাছে, কিন্তু সে তো তোমার দাদা, তাই খারাপ কাজ করে পয়সা রোজগার করতে কিছুতেই রাজি না। এইদিকে আবার মেসের মালিক হুকুম দিল যে 12 ঘন্টার মধ্যে পয়সা না দিলে মেসে আর তার ঢোকা হবে না। তখন কি করলো মিঠুদা? তোমার মিঠুদা কিছু করে যা করেছিলাম আমি। আমার মা মাসে থাকতো সরকারি অফিসের পুরনো বেয়ারা, সেই দিন তার মাইনের টাকাটা আমি বাক্সের মধ্যে রাখতে দেখছিলাম। তারই অবর্তমানে বাক্স ভেঙে সেই টাকা মালিকের হাতে তুলে দিয়েছিলাম আর বলেছিলাম আমাদের আর কয়েকটা দিন থাকতে দিন, আমাদের একটা কাজ জোগাড় করতেই হবে, করতেই হবে। তুমি বলেছিলে? হ্যাঁ, না মানে মানে আমার সামনে তোমার মিঠুদা মালিক মিঠুদা বলেছিল? হ্যাঁ, জানো সে রাত্রে তোমার মিঠুদা একটা আবৃত্তি করেছিল, বড় মিষ্টি আবৃত্তি। জানো মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? আবার দু একটা আমাকে শিখিয়ে দিয়েছিল। জানো দুজনে মিলে একসঙ্গে আবৃত্তি করতে। আচ্ছা, যেগুলো শিখেছো তার মধ্যে থেকে আমাকে একটা বলো না। দুঃখে দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে বলে বলে, মৃত্যু পরে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায়, তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক মৃত্যু। আজ দেখো তাহাদের অক্ষভেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে অকম্পিত বুকে করে নাহি বলি ভয়, এই সংসারে তোকে প্রতিদিন করিয়াছি জয়। তোর যে আমি সত্য এই বিশ্বাসে প্রাণ দেব দেখ, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। তোমার গলা তো একেবারে মিঠুদার মতো। ঠিক যেভাবে মিঠুদা আবৃত্তি করতো, তুমি আমার মিঠুদা না? সত্যি কথা বলো, তুমি আমার মিঠুদা। তুমি আমার ভুল করছো, তুমি আমার ভুল করছো। আমার নাম বংশীপুত্র, পিতার নাম ঈশ্বরপুত্র, বাড়ি বাঁকুড়া জেলার, গ্রামের নাম কেষ্টপুর কিংবা বিষ্ণুপুর হবে ঠিক মনে নেই। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, আমার নাম কৌশিক কৌশিক কৌশিক। তারপর সেখান থেকে কোথায় গেছে আমাকে বলো। তারপর ওই পূর্ণ না অর্থপূর্ণ যুগে আমরা শুধু গঙ্গা স্নান করতে গেছি। গঙ্গা স্নান করে উঠেছি, এমন সময় দেখি এক মহিলা আত্মচিৎকার, ও ও তোমাকে কোথায় আছো? আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলেকে খুঁজে এনে দাও। একজন বললো ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে। জানো সবাই ছাপিয়ে পড়লো জলে, পাশে চেয়ে দেখি অম্বুজ নেই, সেও ছাপিয়ে পড়েছে জলে। হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার কাটতো। তারপর কি হলো? তারপর সবাই এক এক করে জল থেকে উঠে, কেউ পায়নি মায়ের বাচ্চা। হঠাৎ তীরময় চিৎকার, বাঘ আসছে বাঘ আসছে। যেন সবাই জল ছেড়ে দিয়ে ভয়ে উঠে পড়লো। দূরে তখন বাঘ দেখা যাচ্ছে। এরই মাঝখানে আত্মচিৎকার করে একজন বলল, এই দিন আপনার ছেলে। দেখি ডান হাত ধীরে ধীরে তাকে বাচ্চাটাকে ধরে বাঁ হাত দিয়ে সাঁতার কাটতে কাটতে এগিয়ে আসছে বাংলার বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার। ছেলেটিকে একজন তার কাছ থেকে কোলে তুলে দিল, কিন্তু
অম্বুজকে ধরে তোলার কথা কারোর বয়সে ফিরে আসা কে বলল? কেউ জানে, সে তো খুব বড় লোক ছিল না। সে কেবল একটি মাকে তার ছেলেকে ফেরত দিয়েছিল। তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই বয়ে নিয়ে গেল। এত বড় বীর যার ঘাট, তার কি কখনো কাঁদা উচিত? তাকে কখনো কাঁদা মানা? রঞ্জনা, তোমার গর্ব হচ্ছে না বিছুনার জন্য? আমার খুব গর্ব হচ্ছে জানো। আমার মিঠুনের ছাড়া আর কেউ করতেই পারে না। আমার মতো মানুষ খুন করে যদি তোমার মিঠুটা মারা যেত, তাহলে তোমরা কি করতে আমি জানি না। তবে আমি মিঠুকে চিরকাল ঘৃণা করব। এরপর যখন তুমি তোমার বাড়িতে যাবে, যখন তুমি তোমার বাড়িতে গিয়ে যখন মাকে তোমার মিঠুনের কথা বলবে, তখন বলতে বলতে কটে তোমার মুখটা পড়ে উঠবে না? আর তোমার মা এমন বীর সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবে। তখন মিঠু স্বর্গে যাওয়ার পথের কুয়াশা সেই আনন্দের চোখের জলে সরে যাবে। আচ্ছা, এসব তুমি সত্যি সত্যি বলছো নাকি আমার মনে কষ্ট হবে বলে তুমি এসব মিঠুনের নামে বানিয়ে বানিয়ে আমাকে একটা গল্প করে বলিস না? দেখো, একজন তো চলেই গেছে, আর আমি এই মাত্র এখনই যাব। এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে কথা বলে কি হবে বোন? তুমি ওকে ফোন করলে? তুমি আমার দাদা হবে? বললাম বই, মিঠুর বোনের দাদা হওয়ার লোক কি সামলানো যায়? মাকে যে কি বলবো তোমার কথা বলে দাও। বলবে তিনি যেন তারই অভাগা দিশে হারা অজানা ছেলেকে যেন ক্ষমা করে। আমি তোমাকে একটা প্রণাম করবো। প্রণাম করবে? কিন্তু আমি তোমাকে কি দিয়ে আশীর্বাদ করবো রঞ্জনা? কি দেবো আমি তোমাকে? মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সেটা মন্দ ভাবে। কিন্তু আমি আজ এই জেলের মধ্যে নিজের বোনকে পেলাম, তুমি পেলে তোমার দাদা। তাই এই মুহূর্তকে বাঁচিয়ে রাখার জন্য এই খামের মধ্যে আমার রোজগারের টাকা না নেবো না। তোমার ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন? এই দিয়ে তুমি দুটো ভাগ, একটা মায়ের আর একটা তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদার নাম কৌশিক। সেই দিকে তাকালেই তোমার মনে হবে তোমার এই তুমি দাদার কথা। ৬০টা দিনে তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে, তবে সেই জলের ফোঁটা আমার কপালে জল জল করবে মন। ঠিক আছে বাবা, তাই বল। আমাদের এই গায়ের নাম কি অঞ্জনা? আমাদের এই নদীর নাম কি অঞ্জনা? আমার নাম তো জানি গায়ে। আমাদের সেই তাহার নাম কি? আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের পটমূলে। যদি ভাঙি আমার ক্ষেতের বেড়া, পরে পরে নি তাহারে তুলে। সময় হয়ে গেছে। বাবা বলছি এই সময় একটি গীতা পড়ি, শোনো। আমি পড়েই তুমি কান পেতে শোনো। এই আত্মার জন্ম বা মৃত্যু হয় না, দুইটি পাড়া বড়ই যদি বা জন্ম হয় তা দীর্ঘক্ষণ থাকে না। শুধু একটি মাঠে জন্মই আত্মা অনুক্ষণ একরকম এক সমান। পূর্বতন শরীর বিনিষ্ট হইল এই আত্মাকে বিনিষ্ট হইল।
এই হৃদয় বিদারক মুহূর্তের সাক্ষী রইলাম। তারা একসাথে আজকের এই মঞ্চ থেকে শপথ গ্রহণ করুন। আসন্ন নবজন্মের কৌশিক আমাদের পরিবারের মেঘনাথ অবতীর্ণ হবে। আয়োজন সম্পূর্ণ, ক্রিয়াকলাপ শেষ। কয়েকদিন অন্তিম ইচ্ছা, প্রতিটি ঘরে প্রতিবাদী কৌশিক আসুক। আর রোগশয্যায় শায়িত আমার স্নেহময় জন্মে দিগ্ভ্রান্ত বিপর্যস্ত আমার অত্যন্ত আদরের স্নেহের মনকে আপনারা একটু দেখবেন, একটু দেখবেন, একটু দেখবেন। Aku